Let's start our class. I discuss today English class the most important topics, narration change. I hope all of you are well. Today I discuss narration change. এই পোর্শনটা এক্সামে খুব আসছে। এটা তোমাদের একেবারে বেস থেকে আমি ক্লিয়ার করে দেবো। তোমরা এটা ভালো করে শেখো যে কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জটাকে শিখব। অ্যাকচুয়ালি ন্যারেশন চেঞ্জের দুটো পার্ট আছে। এটা প্রত্যেকটা এক্সামে আসছে, এই পোর্শনটা থাকছে, তোমরা জানো। একটা অংশ হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন অ্যাকচুয়ালি আর টু টাইপস, এটা ডাইরেক্ট মানে সরাসরি, অ্যানাদার পোর্শন ইজ ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা প্রথমেই জেনে নেব এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জের মধ্যে বেসিক কি পার্থক্য আছে। যখন মানুষের উক্তি যখন সরাসরি থাকে সেটাকে আমরা ডাইরেক্ট ন্যারেশন বলি। সরাসরি বলতে দেখো কিরকম, ডাইরেক্ট ন্যারেশন চেঞ্জের একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো, এক্সাম্পল ফর ডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ। ডাইরেক্ট ন্যারেশনটা কি? যেমন he said, inverted comma দেখো start, I shall go to the school. I shall go to the school. দেখো এই যে পোর্শনটা আমরা লিখলাম, he said I shall go to the school. This is direct narration. এই ডাইরেক্ট ন্যারেশনটা দেখো প্র্যাকটিক্যালি কি, সে বলছে যে আমি স্কুলে যাব। তার মানে যখন কোনো সাবজেক্ট বক্তা সরাসরি কিছু বলে, অর্থাৎ যখন মানুষের উক্তি যখন সরাসরি বসানো হয় কোনো সেন্টেন্সে, সেটাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। এটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে কিভাবে বুঝবো ডাইরেক্ট ন্যারেশনের পার্টটা। এবার দেখো ইনডাইরেক্ট, এবার এই অ্যান্সারটা কি যদি ইনডাইরেক্টে করো, এটা আমাদের করতে হবে পরের পার্টগুলোতে। তার ইনডাইরেক্ট করার প্রসেস কি বা ডেফিনেশন কি? ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জের জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে। ফার্স্ট, মানুষের উক্তি যদি পরোক্ষভাবে প্রকাশ করা হয়, পরোক্ষভাবে মানে যদি আমরা এটাকে চেঞ্জ করি, হি সেড, সে বলেছিল, এখানে দ্যাট ব্যবহার করব। তাহলে দেখো হি উড, এখানে শ্যালটা উড হয়ে যাচ্ছে, বা আমরা শুডও করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি দেখো হি উড, এখানে আই ছিল বলে শ্যাল, সরি এখানে হি আছে বলে উড, গো টু দ্য স্কুল। তো দেখো এখানে আমি একটু ইনডাইরেক্ট টেন্সে দেখালাম যে হি সেড দ্যাট হি উড, তাহলে হি এখানে দেখো সাবজেক্ট, এখানে তাই উড বসিয়েছি, গো টু দ্য স্কুল। তাহলে এখানে ইনডাইরেক্টলি প্রকাশ করা হচ্ছে যেটা ছিল ডাইরেক্ট, হি সেড আই শ্যাল গো টু দ্য স্কুল, আমি স্কুলে যাব। আর এখানে পরোক্ষভাবে প্রকাশ করা হচ্ছে বক্তাকে, সে বলেছিল যে সে স্কুলে যাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দুটো পার্থক্য, যে সরাসরি যখন কোনো বক্তা বা সাবজেক্ট আমরা সরাসরি কোনো উক্তি দেখি যে সে নিজে সাবজেক্ট নিজে যাবে, তাকে ডাইরেক্ট বলে। যেমন আই শ্যাল গো টু দ্য স্কুল, এখানে পরিষ্কার বুঝতে পারছো যে হি সেড আই শ্যাল গো টু দ্য স্কুল, আমি স্কুলে যাব, এটা সরাসরি সাবজেক্ট বলেছে। আর এখানে সাবজেক্টই বলছে কিন্তু ঘুরিয়ে বলছে সে স্কুলে যাবে। তার মানে
এই ঘুরিয়ে যে আমরা করছি এটাকে ইনডাইরেক্ট বলে। এটা তোমরা জানতে, আমি জাস্ট সামারি দেখালাম যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটো পার্ট আছে, অর্থাৎ ন্যারেশনের দুটো অংশ। স্বাভাবিক নিয়মে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টটাই আমরা বেশি দেখি, তাই ইনডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তনটা আমরা শিখব। এবার কোশ্চেনটা দেখো, আমরা এবার যাবো পার্ট। ক্লাস করাচ্ছে আমি বলি। এবার দেখো পার্ট, তাহলে পার্টে আমরা কি কি শিখব? যেমন ধরো হি সেড, ইনভার্টেড কমা স্টার্ট, I shall go to the school. দেখো এই অংশটাকে বলে পার্ট 1। মনে রাখবে, the first portion is part 1। তোমাকে পার্ট 1 বোঝানোর জন্য আমি অ্যারো দিয়ে দিলাম। ইট ইজ দ্য ফার্স্ট পোর্শন। এই পোর্শনটা হচ্ছে পার্ট 1। আর ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকছে দ্যাট ইজ পার্ট 2। এটা পার্ট 2। এখন আমাদের জানতে হবে পার্ট 1 আর পার্ট 2 কেন ভাগ করলাম। পার্ট 1 দেখো, পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে কতগুলো আমরা দেখব কিছু রুলস। ফার্স্ট অফ অল, যদি পার্ট 1 এর মধ্যে সেন্টেন্সটা পাস্ট টেন্স হয়, দেখো টেন্স সম্পর্কে তোমাদের প্রত্যেকের কনসেপ্ট আছে, যদি প্রয়োজন হয় আমি আরেকবার ক্লাস নেব। হি সেড, সে বলেছিল। তাহলে দেখো খুব ভালো করে শিখবে এই জায়গাটা। যদি এখানে হি সেস করতাম, এখন দেখো হি সেস করলাম যে সে বলেছে আর সে বলেছিল, তোমরা বুঝতে পারছো যে হি সেজ এই পোর্শনটা যদি কোনো সেন্টেন্সে থাকতো ইট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি কোনো পার্টে ধরো আই সে বলতাম, আই সে, দিস ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইউ নো দিস ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো হি সেজ। তাহলে কোশ্চেনটা দেখো, আমরা একটা জিনিস বুঝতে পারবো যে এই জায়গায় যদি আই সে করি তাহলে এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে। তাহলে এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়, তাহলে রুলস বলছে প্রেজেন্ট টেন্স অনুযায়ী তাহলে এদের যে পার্ট 2, এদের যে পার্ট 2 অংশটা থাকবে দ্যাট ইজ ইনভার্টেড কমার মধ্যে থাকবে, সেই অংশটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। আই রিপিট এগেন, পার্ট 1 পোর্শন যদি প্রেজেন্ট টেন্স হয় বা ফিউচার টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয় বা ফিউচার টেন্স হয়, তাহলে পার্ট 2 কোনো টেন্সের পরিবর্তন হয় না। অর্থাৎ ন্যারেশনের ক্ষেত্রে এই নিয়মটা খুব এসেনশিয়াল। যদিও আমরা দেখি যে পার্ট 1টা সবসময়ের জন্য পাস্ট টেন্স থাকছে, তাহলে পার্ট 2টার ন্যারেশন চেঞ্জ হবে। তাহলে কোনো ডাইরেক্ট ন্যারেশনের পার্ট 1টা তোমাকে ভালো করে বুঝতে হবে। ইফ দ্য পার্ট 1 অ্যাকচুয়ালি contain the present tense or future tense, part 2 will not change, actually সেম থাকবে। যদি পার্ট 1 এর পোর্শনে কোনো টেন্সে যদি আমরা মানে পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট টেন্স অতীতকালে যদি আমরা দেখি, সেই টেন্স যদি দেখি তাহলে পার্ট 2 পরিবর্তন ঘটবে, মাথায় রাখবে। এই জন্য পার্ট 1 পার্ট 2টাকে আমি ডিভাইড করেছি। তাহলে আমি একটা এক্সাম্পল দেখাই। যেমন ধরো আমি একটা পার্ট 1 এর প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল দেখাচ্ছি, এটা ভালো করে বোঝো। আই সে, আই সে টু হিম, আমি তাকে বলেছি, বলি। তাহলে কি বলেছে, কি বলে, আই গো, আই গো দেয়ার, আমি সেখানে যাব, আই গো দেয়ার, আমি যাই সেখানে। তাহলে আই সে টু হিম, দিস সেন্টেন্স ইজ দ্য পার্ট 1, দিস ইজ পার্ট 1। আমরা
ন্যারেশনের জন্য এটাকে পার্ট 1 ধরে নিচ্ছি, and this is part 2। কি বলেছি, পার্ট 1 এর যদি সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট হয় কিংবা পার্ট 1 এর সেন্টেন্স যদি প্রেজেন্ট ফিউচার টেন্স হয়, we cannot change the part 2। তাহলে I say to him, আমি তাকে বলেছি, বলি, তাহলে এখানে দেখো I say আমি বলি, to him আমি তাকে বলি, জায়গা go there, আমি I go আমি যাচ্ছি, আমি যাই সেখানে। তাহলে এটা দেখো প্রেজেন্ট, পুরো প্রেজেন্ট, একেবারে সিম্পল প্রেজেন্ট যাকে তোমরা বলো প্রেজেন্ট ডেফিনিট। তাহলে এখানে পরিবর্তন কি হবে জানো, এই জায়গায় একটু মনে রাখবে যেহেতু সে আছে, এটা আমরা যখন চেঞ্জ করবো এই সে টুটা হয়ে যাবে টেল, কারণ সাবজেক্ট তারপরে ভার্ব প্লাস একটা অবজেক্ট আছে। এখন এখানে তুমি দেখতে পাচ্ছ সাবজেক্ট আই আর সেরও অবজেক্টটা দেখো হিম, তাহলে আমরা নিশ্চয়ই সে টুটাকে আমরা একটা জায়গায় কি করব, টেল করে দেবো, একেবারে সিম্পল কি লিখবো, আই টেল। তাহলে আই টেল, টু আর বসবে না, অবজেক্ট বসিয়ে দিলাম হি। কেন, কারণটা শুনবে ভালো করে। কারণটা দেখো, ন্যারেশন চেঞ্জের সময় সে ভার্বের পর যদি সে ভার্বের অবজেক্ট থাকে, সে ভার্বের পর অবজেক্ট আছে দেখতে পাচ্ছ, দিস ইজ অবজেক্ট, সে এটা ভার্ব, তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে কি বলছে, সে ভার্বটা কি হয়ে যাবে, টেল হয়ে যাবে। যদি এটা না থাকতো তাহলে হতো না, সে ভাবে অবজেক্ট যদি না থাকতো তাহলে কিন্তু সমস্যা হতো না। তার মানে দেখো, আমরা যদি একটু আগের সেন্টেন্সটা দেখি, এখানে যদিও এটা পাস্ট টেন্স, কি বলছে, হি সেইড আই শ্যাল গো টু দ্য স্কুল। দেখো হি সেইডই থেকে গেল, তাই না, কারণ সেইডের পর আমাদের কোনো অবজেক্ট নেই, তাহলে এখানে আমার টেল আনিনি কিন্তু। তাহলে এখানে পরিষ্কার তোমাকে বুঝতে হবে, যদি তুমি এই জায়গাটা দেখতে চাও যে যদি তুমি এখানে সে ভার্বটা পর যদি তার অবজেক্ট থাকে তাহলে কি হবে, এখানে অবজেক্টটা কিন্তু হিম, তাহলে এখানে সে টুটা উঠে যাবে, একেবারে টেল হয়ে যাবে। এবার দেখো সিম্পলি আমরা দ্যাট বসাবো। এবার আই গো দেয়ার আমি বলেছি কোনো চেঞ্জ হবে না, কারণ আমি আগে রুলস বলেছি যদি প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স হয় কোন অংশে পার্ট 1-এ, তাহলে কি হবে, আই গো দেয়ার, বাট মনে রাখবে ইনভার্টেড কমাটা উঠে যাবে। তাহলে দিস ইজ ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট হয়ে গেল, অ্যান্ড দিস ডাইরেক্ট, এটা ছিল ডাইরেক্ট। ডাইরেক্ট ন্যারেশনে কি ছিল, পার্ট 1-এ ছিল প্রেজেন্ট টেন্স, স্পেশালি প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পার্ট 2 পরিবর্তন হলো না, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমাদের বারবার মনে রাখতে হবে, আমি যেমন আরেকটা এক্সাম্পল বলছি, যদি আমাদের এক্সাম্পলটা দেখো যে যদি পার্ট 1-এর পরিবর্তন, পার্ট 1-এ যদি প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স থাকে তাহলে পরিবর্তন হয় না। যেমন আরেকটা ডাইরেক্ট এক্সাম্পল নিচ্ছি, ডাইরেক্ট ন্যারেশন নিচ্ছি, আই সে টু হিম, দেখো আবার হিম নিয়ে এসছি, মানে আবার একটা অবজেক্ট নিয়ে এসছি, তাহলে এটা কি টেন্স, দিস ইজ পার্ট 1, ভালো করে বোঝো, দিস ইজ পার্ট 1, তাহলে এখানে কি আছে, প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমরা পার্ট 2 পার্টটা কি দেওয়া আছে, I shall go to ক্যালকাটা। তাহলে কোশ্চেনটা দেখো, আমাদের বুঝতে হবে এই পার্ট 2টা ফিউচার টেন্স, আমরা এগুলো দেখবো না, আমরা জাস্ট দেখবো পার্ট 1। পার্ট 1-এ যদি তুমি দেখো যে সিম্পল একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, মানে সে ভার্ব আছে, নট সেইড, আবার বলছি সে মানে প্রেজেন্ট, তাহলে এটা তখন নিশ্চয়ই তুমি জানো সে টুটা উঠে গিয়ে টেল হবে। তাহলে এখানে ইনডাইরেক্টে কি করব, দেখো ইনডাইরেক্টে গিয়ে আমরা ইনডাইরেক্ট টেন্সে গিয়ে করব আই টেল হিম, ঠিক আছে। তোমার নিয়ম কি বলেছি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ইনভার্টেড কমার এই জায়গাটা কোনো পরিবর্তনই হবে না, তুমি জাস্ট দ্যাট বসাবে, ইনভার্টেড কমা তুলে দেবে, তাহলে আই শ্যাল গোটা কি হয়ে যাবে, আই শ্যাল গো টু দ্য ক্যালকাটা, এটাই থেকে যাবে। তার মানে দেখো এখানে কোনো পরিবর্তন আমরা করতে পারবো না। তাহলে এখানে দেখো, তাহলে এই যে কোনো পরিবর্তন ঘটলো না,
এটাই তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, দ্যার ইজ নো চেঞ্জ ইন বিটুইন ইনভার্টেড কমা। তাহলে ফার্স্ট রুল ইজ কমপ্লিট। যেটা বলেছিলাম যে পার্ট 1 যদি প্রেজেন্ট টেন্স হয় বা ফিউচার টেন্স হয় তাহলে ইনভার্টেড কমার মধ্যে পোর্শনটার কোনো পরিবর্তন ঘটবে না, তবে মাঝে দ্যাট বসাতে হবে, ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে, আর সে টু যদি থাকে টু উঠিয়ে দিয়ে একবার টেল বসাতে হবে, টেল। ঠিক আছে, তাহলে এই ধরনের আমরা প্রথম একেবারে সিম্পলটা শেখালাম। এই সিম্পলটা অনেক সময় আমরা ভুল করতে পারি, সেই সিম্পলটা ক্লিয়ার করি। এবার আমরা যেটা এক্সামে থাকে সেই পোর্শনটা নিয়ে একটু আলোচনা করব। এবার দেখো যেটা পোর্শন ছিল, যদি তুমি এটা দেখো যে হি সেড, এই যে পার্ট 1টা দেখো কি রয়েছে, পার্ট 1টা রয়েছে আমরা পাস্ট। পার্ট 1 পোর্শনটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সে পরিবর্তন ঘটবে। আই রিপিট এগেন, ইফ দ্য পার্ট 1 পোর্শন ইজ কন্টেন দ্য পাস্ট টেন্স, দ্য ইনভার্টেড কমা উইদিন দ্য ইনভার্টেড কমা ইট উইল চেঞ্জ। তার মানে এই ইনভার্টেড কমার মধ্যে যে পোর্শনটা থাকবে দ্যাট পোর্শন উইল চেঞ্জ, তাহলে সেই পোর্শনটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে এবারে আমরা কিন্তু আমাদের অরিজিনাল যেগুলো আমরা সচরাচর করে থাকি সেটা যাচ্ছি। এটা কিন্তু সাধারণত খুবই রেয়ার, এটা তোমার ক্লিয়ার না হলে তুমি ভুল করে ফেলতে। তাহলে এবার দেখো আই শ্যাল গো টু দ্য স্কুল, ওই পোর্শনটার টেন্সে কখন চেঞ্জ হবে